নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর লৌহ কপাট। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। 1757 থেকে 1930, পুরো 2 শতাব্দীও নয়। ইতিহাসের অনন্ত প্রবাহে একটি ছোট্ট বিলীয়মান বুদবুদ, কিন্তু কি প্রচণ্ড তার আলোড়ন, কি সুদূর প্রসারী গভীর আবর্ত সে রচনা করে গেল এই সুপ্রাচীন জাতির বহুমুখী জীবনধারায়। এই হতভাগ্য দেশের বুকের ওপর বিদেশি বেজেতার পদাঘাত তো এই নতুন নয়। ঠিক এরই আগে 700 বছর ধরে আস্ফালন করে গেছে পাঠান, মোগল, তুর্কি, কত সুলতান মাহমুদ, চেঙ্গিস খা, আলাউদ্দিন খিলজি, ঔরঙ্গজেবের দল। রক্তস্রোতে ভেসে গেছে নদী, গিরি, জনপদ। কলুষিত হয়েছে দেব মন্দির, লাঞ্ছিত হয়েছে নারী, কিন্তু ভারতের অন্তরাত্মা ধরা দেয়নি। সেই 700 বছরের ইতিহাস যেন একটা কাল রাত্রির দুঃস্বপ্ন, যেন জল স্রোতের ওপর চলন্ত মেঘের ছায়া। কিন্তু ইংরেজ শুধু দিগ্বিজয়ী নয়, রাজ্য জয় আর ধন লুণ্ঠন করেই সে ক্ষান্ত হল না। সে কেড়ে নিতে চাইল মনুষ্যত্ব। তার বিষ বৃক্ষের বিষাক্ত শিকড় ধীরে ধীরে প্রবেশ করল সেই উর্বর দেশের অস্থিমজ্জায়। বিষক্রিয়ায় মুহ্যমান হয়ে গেল একটা সুবিশাল জাতির সমস্ত চেতনা। মোহগত মূঢ়ের মতো সে তার সমস্ত ধ্যান ধারণা, তার কর্মৈষণা, তার প্রতিভা নিয়োজিত করল বিদেশি সাম্রাজ্যের পরিচর্যায়। এমনি করে কাটল বছরের পর বছর। তারপর একদিন শতাব্দীর মোহনিদ্রা থেকে জেগে উঠল একদল মুষ্টিমেয় লোক। সভয়ে দেখল তারা বিরাটকায় শ্বেতাঙ্গ অক্টোপাস লোহার বাঁধনে জড়িয়ে ধরেছে সমস্ত জাতির কণ্ঠ। প্রায় যায় মুক্তি কামনায় প্রথমে শুরু হলো আবেদন নিবেদন, তারপর তর্জন গর্জন, কিন্তু বন্ধন শিথিল হল না। যন্ত্রণার তাড়নায় এখানে সেখানে 2-4টে অর্বাচীনের দল ছটফট করে উঠল। দেখা দিল 1857, তারপর 1905। কিন্তু সাম্রাজ্যে স্টিমার রোলার গুড়িয়ে দিয়ে গেল যেখানে যত ছিল উদ্ধত শির। কিছুদিন গেল। 1921 সালের বসন্তকাল। সহসা একদিন ভারতের পশ্চিম প্রান্ত থেকে বেরিয়ে এলো এক অর্ধনগ্ন ফকির। ক্ষীণ দেহ, পরনে কটিবাস, মুখে রহস্যময় হাসি। ব্রিটিশ সিংহকে আহ্বান করে বলল, হে পশুরাজ, আমরা নিরস্ত্র, কিন্তু তোমার দ্রংষ্টাঘাতকে ভয় করি না। তোমার ওই বিজয় রথের চাকায় এতদিন আমরাই তেল জুগিয়ে এসেছি, আজ থেকে আর জোগাবো না। আমার দেশের বুকের পাঁজর গুড়িয়ে দিয়ে আমরাই তো তাকে টেনে নিয়ে বেরিয়েছি। সে দড়িও ছেড়ে দিলাম। তোমার সঙ্গে আমার বিরোধ নেই, তোমার সঙ্গে আমার অসহযোগ। বৈরাগীর ক্ষীণ কণ্ঠে এত শক্তি ছিল কে জানত। আর সমুদ্র হিমাচল কেঁপে উঠল। 150 বছরের শাসন প্রতিভা দিয়ে গড়ে তোলা যে কীর্তিস্তম্ভ, তার মূলে দেখা দিল ফাটলের রেখা। কিন্তু সে শুধু ক্ষণিকের তরে। ঝড় থেমে গেল, পড়ে রইল শুধু তার অবসাদ। রাজশক্তির জয়রথ চলল আবার ঘর ঘর শব্দে চারিদিক মুখরিত করে। যারা দড়ি ছেড়েছিল আবার এসে এসে ধরল। 2-4 জন শুধু ছিটকে পড়ে রইল এখানে ওখানে, তলিয়ে গেল বিস্মৃতির অতলে। 10টি বছর না যেতেই আবার কোথা থেকে ফিরে এলো সেই শীর্ণকায় ফকির। দেহ ক্ষীণতর, কিন্তু ললাটে বজ্রের দৃঢ়তা। তার উদ্দাত্ত কণ্ঠ থেকে ধ্বনিত হল, হে যন্ত্ররাজ বিভূতি, আমাদের জীবনের স্বচ্ছন্দ ধারা রুদ্ধ করে গড়ে তুলেছে যে পর্বত প্রমাণ যন্ত্র, তার বাধা নিষেধের জঞ্জাল আমরা মানব না। সেই কণ্ঠ দিকে দিকে প্রতিধ্বনিত হল, আমরা মানব না। বেরিয়ে এলো হাজার হাজার নিপীড়িতের দল, জীবনের নানা ক্ষেত্র, সমাজের নানা স্তর থেকে। সবারই কণ্ঠে এক সুর, আমরা মানব না। ব্রিটিশ সিংহের দণ্ডদীপ্ত ললাটে জেগে উঠল চিন্তা রেখা। এ কি করে সম্ভব হলো? যারা ছিল চিরকালের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তাদের মুখে ডিসওবিডিয়েন্সের ধ্বনি। কিন্তু ভাবনার সময় নেই।
চ্যালেঞ্জ গ্রহণ করল সাম্রাজ্য শক্তি। আমরা ইংরেজ, আমাদের রাজ্যে সূর্যাস্ত নেই, চালাও রিপ্রেশন। যন্ত্ররাজ বিভূতি চালিয়ে দিল তার পেষণ যন্ত্র। যারা পিষে মরল তারা তো গেলই, যারা বেঁচে রইল বাঁধা পড়ল দেশব্যাপী লোহার খাঁচায়। তারই একটা ক্ষুদ্র খাঁচা আগলে বসে আছি আমরা কটি যন্ত্ররাজের অনুচর, এই দুর্ভেদ্য পাহাড়গেরা হিমালয়ের জঙ্গলে। কিন্তু পাথরের বর্ম ভেদ করে বহির্জগতের তুমুল কোলাহল এখনো এখানে এসে পৌঁছয়নি। ইংরেজের স্নেহপুষ্ট কৃপাভাজন এই পাহাড়ি জাত চা, সিগারেট আর মদ, এই 3 দফা মহা নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। দু একটা যদি বা মাথা তুলেছিল, চাকরি বা খেতাবের মরফিয়া খেয়ে আবার অচেতন হয়ে গেছে। সুতরাং বেশ আছি আমরা, আমাদেরই খাঁচায় তাদেরই বাসা, যারা খায় দায়, শেখানো কায়দায় হাত পা নাড়ে এবং নিরুপদ্রবে নিদ্রা যায়। অনাবশ্যক ডানার ঝাপটায় মনিবের শান্তিভঙ্গ করে না। ভগবানকে ডাকছি, হে ঠাকুর, আমাদের এই মহাশান্তি অটুট থাক। চোর ডাকাত আর গাঁট কাটা নিয়ে মহাসুখে কেটে যাক দিনগুলো। কিন্তু আমার এই প্রার্থনায় মোবারক আলীর যোগ নেই। হাতটা তার নিষ্পিস করছে। 2-4টে বেয়ারা স্বদেশী শায়েস্তা করবার সুযোগ যদি না জুটল, তবে বৃথাই তার জেলার জন্ম। শেষ পর্যন্ত মোবারক আলীর মনোবাঞ্ছাই পূর্ণ হল। কলকাতার কোন জেল থেকে হঠাৎ একদিন পাঠিয়ে দিল গুটি কয়েক নামজাদা স্বদেশী আর স্বদেশিনী। সেখানকার বাতাস নাকি এমন গরম করে তুলেছিলেন এরা যে এই শীতল নির্বাসনে আশ্রয় নেওয়া ছাড়া কর্তৃপক্ষের গত্যন্তর ছিল না। স্বদেশিনী যাঁরা এলেন তার মধ্যে একজন ছিলেন শ্রীমতী তপতী দাস। আমদানি কেতাবে তার নামধাম যেখানে লেখা হলো, জেলার সাহেব দাস কেটে দাসী বসিয়ে দিলেন। জেলে যারা নবাগত, হাসপাতালের রোগীদের মতো তারাও একখানা করে টিকিট পায়, যার উপরের দিকটায় থাকে নাম আর অন্যান্য বিবরণ, এবং সেগুলো সংগ্রহ করা হয় আমদানি কেতাব থেকে। শ্রীমতী দাসের হাতে যথাসময় এই দাসী মার্কার টিকিট গিয়ে পৌঁছল। সঙ্গে সঙ্গে যে নানা ফাটকে আগ্নেয়গিরির আবির্ভাব। পরদিন সপরিষদ সুপারের দর্শন মাত্রই শুরু হলো উদ্গীরণ। যে বস্তু উৎক্ষিপ্ত হলো তার মধ্যে যত না আগুন, তার অনেক বেশি কর্দম। আমরা নিঃশব্দে মাথা পেতে নিলাম। এক ফাঁকে মিস্টার রয় মোবারক আলীর দিকে চেয়ে জানতে চাইলেন ব্যাপারটা কি। জেলার সাহেব তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ব্যাপার কিছুই নয় স্যার, একখানা ওয়ারেন্টে কিছু গ্রামারের ভুল ছিল, কারেক্ট করে দিয়েছি। গ্রামারের ভুল কিরকম? জেলার সাহেব আমার দিকে একটা বজ্র দৃষ্টি নিক্ষেপ করে বললেন, BA-MA পাশ না করলেও ছেলেবেলায় বাংলা ব্যাকরণটা তো ভালো করেই পড়েছিলাম। যতদূর জানি দাস শব্দটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে দাসী। স্বদেশী করতে গেলে লিঙ্গ প্রকরণ বাতিল হয়ে যায়, এ কথা তো জানা ছিল না। সুপার সাহেব অন্যদিকে মুখ ফেরালেন। বন্দিনীদের মধ্যে 2-1জন যারা একটু বয়স্কা নিঃশব্দে চলে গেলেন। মিস দাস দিলেন হাঙ্গার স্ট্রাইকের নোটিশ। শেষ পর্যন্ত সরকার পক্ষেরই পরাজয় হল। অত বড় একজন অভিজ্ঞ জেলারের ব্যাকরণ নিষ্ঠার মর্যাদা রক্ষা হল না। শ্রীমতী আবার দাসী থেকে দাসে রূপান্তর লাভ করলেন। রেলযাত্রীর মতো জেলযাত্রীদেরও 3টি শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু রেলের কামরা যেমন যাত্রী নিজেই বেছে নেয়, জেলের কামরা স্থির করে দেন দণ্ডদাতা বিচারক। স্বদেশী মহিলাদের ছিল প্রথম শ্রেণীর টিকিট, কারণ কতকটা সামাজিক, কতকটা রাজনৈতিক এবং বেশিরভাগ বোধহয় রোমান্টিক। কেননা টিকিটদাতা হাকিম পুরুষ জাতীয়। এদের শ্রেণীটাই শুধু প্রথম নয়, দণ্ডটাও ছিল অশ্রম। অতএব ভোজ্য এবং ভোগ্যবস্তুর অকৃপণ সমাবেশ। কিন্তু উপকরণই তো ভোগের একমাত্র উপাদান নয়। তাকে উপভোগ্য করে তুলতে হলে চাই মানুষের হাত। সে মানুষের অভাব নেই জেলখানায়। মুষ্টিমেয় প্রথম শ্রেণীর জন্য গতর খাটাবে অপরিমেয় তৃতীয় শ্রেণী। এই ধারাই তো চলে আসছে সমাজে, রাষ্ট্রে, সেই অ্যারিস্টটলের সিটি স্টেট থেকে আরম্ভ করে অতি আধুনিক পিউপিলস ডেমোক্রেসি পর্যন্ত। জেল যন্ত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন?
তাই প্রথম শ্রেণীর কয়েদির পরিচর্যা করে ধন্য হয় তৃতীয় শ্রেণীর কয়েদি। সার্ভেন্ট বললে পাছে এরা বা এদের শুভানুধ্যায়ীরা কুপিত হন, তাই কেতাবে এদের নাম অ্যাটেন্ডেন্ট, জেল পরিভাষায় বলে ফালতু। একটি অল্প বয়সী পাহাড়ি মেয়ে স্বদেশিনীদের ফালতুর কাজ করত। হঠাৎ একদিন শ্রীমতী ব্যানার্জি এবং শ্রীমতী লাহা জিদ ধরলেন ও মেয়ে চলবে না। বললাম, কেন? কারণ দেখানোটা আমরা প্রয়োজন মনে করি না। আমি সবিনয়ে বললাম, সে তো অবশ্যই, আপনারা বলছেন সেই যথেষ্ট। আমি শুধু জানতে চেয়েছিলাম ও কি কাজকর্ম ঠিক মতো করছে না। মিস লাহা একটা দৃপ্ত ভঙ্গি করে বললেন, আমরা যা বলেছি তার বেশি আর কিছু বলতে চাইনি। এরপরে আর কথা নেই। পরিচারিকার পরিবর্তন হলো। পরদিন বিকেলবেলা স্বদেশী ওয়ার্ডের চিঠিগুলোর ডাকস্থ হবার আগে পড়ে দেখছিলাম, জেলের ভাষায় যাকে বলে সেন্সার। তখন চাকরি কাঁচা, মনটাও পাকেনি। এই পরের চিঠি পড়া ব্যাপারটাকে কেমন যেন অশোভন এবং অশিষ্ট বলে মনে হতো। স্বদেশী মহিলাদের যেদিন থেকে আবির্ভাব হলো এবং তাদের বাঁকা ছাদের দীর্ঘ পত্র হাতে আসতে লাগলো, তখন বুঝলাম সংকোচটা আমার তরফে যতই হোক, ও তরফে তার একান্ত অভাব। সুতরাং আড়ষ্ট ভাব কাটিয়ে উঠতে বেশি দিন লাগেনি। মিসেস চ্যাটার্জির লেখা মোটা চিঠিখানা খুললাম। তার কোনো বান্ধবীকে লেখা ঠাস বুনানি 5 পাতা। কৌতূহল হলো প্রথমেই ওই পাহাড়ি মেয়েটার উল্লেখ দেখে। মুখবন্ধের পর মিসেস চ্যাটার্জি লিখেছেন, কাল আমরা একটা মস্ত বড় কাজ করে ফেলেছি। একটি নেপালি মেয়ে কয়েদি আমাদের কাজটাজগুলো করে দিত। মেয়েটি ভারী লক্ষ্মী, শান্ত এবং বিশ্বাসী, কাজকর্মেও চটপটে। হঠাৎ আমাদের কানে এলো ও জেল খাটছে কোনো সুস্পষ্ট কারণে স্বামীকে বিষ খাইয়ে মেরেছিল বলে। এহেন স্ত্রীলোকের ঘৃণা সান্নিধ্য আমাদের মতো সুসভ্যা এবং সুনীতিপরায়ণা মহিলাদের অবশ্য বর্জনীয়। অতএব আমরা জিদ ধরলাম ওকে তাড়াতে হবে। কর্তৃপক্ষ প্রথমে রাজি না হলেও পরে বাধ্য হলেন। তাকে যখন চলে যেতে বলা হলো তার নিজের ওয়ার্ডে, মেয়েটার চোখ দুটো ছলছল করছিল। কিন্তু সেসব তুচ্ছ সেন্টিমেন্টকে প্রশ্রয় দিলে আমাদের মর্যাদা থাকে না। এবার যে এসেছে সে করেছিল কাপড়ের চুরি, অতএব আমরা নিরাপদ। সমস্ত রাত ধরে আমি ওই মেয়েটার কথা ভেবেছি। স্বামীকেও বিষ খাইয়ে মেরেছে, আর আমি কি করেছি? আমার অন্তর, আমার কণ্ঠ, আমার প্রতিদিনের আচরণ থেকে যে বিষ ঝরে পড়েছে সে কি আমার স্বামী এবং তার পরিজনদের জর্জর করে তোলেনি? একদিনে মেরে ফেলাটাই মারা, আর তিলে তিলে পলে পলে মারাটা কি মারা নয়? ওই মেয়েটা কি আমার চেয়েও বেশি অপরাধী? আমি একা নই। আমার মতো আধুনিকার দল যারা আজ ঘর ছেড়েছে কিংবা ঘরে থেকেও ঘরের বাঁধন স্বীকার করছে না, সবারই ওই এক ইতিহাস। আমরা সব 20 কন্যার দল। স্বাতন্ত্র্য, স্বাধীনতা, মর্যাদা আর নারী প্রগতির ফনা তুলে আমরা আমাদের ঘর সংসার, স্বামী, পুত্র, কন্যা, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর সবারই দেহে নির্বিচারে বিষ ঢেলে বেড়াচ্ছি। তাই সংসারও আমাদের কাছে বিষময়। ঘর আমাদের ধরে রাখতে পারল না। আমার মাকে মনে পড়ছে। বাবা ছিলেন সামান্য কেরানি, মানুষ হিসেবে অতি সামান্য। অফিস থেকে যখন ফিরতেন তার আগে থেকেই মা আমাদের সাবধান করে দিতেন যেন গোলমাল চেঁচামেচি না করি। বারান্দায় এসে দাঁড়ালে মা নিজে হাতে তার জুতোর ফিতে খুলে দিতেন। জামাটা চাদরটা হাত থেকে নিয়ে বাড়ির কাপড় এনে দিতেন। তারপরে সযত্নে ঠাঁই করে নিকানো মেজে আবার নিজের হাতে নিকিয়ে কত পরিপাটি করে 2খানা রুটি আর একটু তরকারি তার সামনে ধরে দিয়ে পাখা নিয়ে বসতেন। আমাদের সেখানে আসবার হুকুম ছিল না। তবু যদি বাবা আমাদের জন্য পাতে কিছু রেখে দিতে চাইতেন, মা ভয়ানক রাগ করতেন। বলতেন, ওর থেকে আবার ফেলে রাখছো? না, সে আমি কিছুতেই শুনব না। এত খাটুনির পর এইটুকু না খেলে শরীর টেকে? বড় হয়ে যখন নারী প্রগতির আস্বাদ পেলাম, মার এই দাসীবৃত্তি দেখে মনে মনে লজ্জিত হয়েছি।
কিন্তু আমার চেয়ে কে বেশি জানে মা দাসী ছিলেন না? মর্যাদা আর অধিকার নিয়ে বাবার সঙ্গে কোনোদিন লড়াই করেননি। তবু ছোট্ট সংসারে তিনিই ছিলেন সর্বময়ী কর্ত্রী। অভাবের সংসার, তার উপর বাবা ছিলেন রুক্ষ মেজাজের লোক। মাঝে মাঝে তার মুখ থেকে অনেক রূঢ় কথা শুনতে হতো মাকে, কিন্তু একটারও জবাব দেননি কোনোদিন। হেসে বলতেন, পুরুষ মানুষকে কত সইতে হয়, আমরা একটা শক্ত কথাও সইতে পারবো না। কখনো বলতেন, রাগ হলে দুটো কথা আমাকে শোনাবেন না, ওই পাড়ার লোককে শোনাতে যাবেন? সেই মায়ের মেয়ে আমি। আমার এবং আমার মতো আর দুজন আধুনিকার স্বামী যখন কর্মক্লান্ত দেহে অফিস থেকে ফেরেন, আমরা থাকি ড্রয়িং রুমে, শয়নকক্ষে কিংবা বাইরে কোথাও। হঠাৎ সেলাই কিংবা বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সামনে এসে দাঁড়ালে পাছে খাটো হতে হয়, তাই আসি না। দেখাতে চাই আমাদেরও একটা স্বতন্ত্র জগৎ আছে, তোমাদের চেয়ে আমরা কিছুমাত্র ছোট নই। কিন্তু পুরুষ চিরকালই পুরুষ। আধুনিকার স্বামী হলেও সে সেই সনাতন স্বামী। স্ত্রীর কাছে সে চায় সেবা, যত্ন আর তার চেয়েও বেশি আনুগত্য। যখন বঞ্চিত হয়, তার সমস্ত অন্তর বিষিয়ে যায়। সভ্যতার মোলায়েম আবরণ ভেদ করে মাঝে মাঝে বেরিয়ে পড়ে তার ঝাঁঝ। কিন্তু আমরা সই না কিছুই, মেনে নিই না কাউকে, রুখে দাঁড়াই মর্যাদার সঙ্গীন উদ্যত করে। তখন চলতে থাকে আঘাত আর প্রত্যাঘাত, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি আর কটূক্তির কবির লড়াই। সভ্য নরনারী যে ছুরি চালায় তার অবস্থান হাতে নয়, জিহ্বাগ্রে। কিন্তু তীক্ষ্ণতায় যে কোনো কষায়ের ছুরিকেও সে হার মানায়। আর এক ধরনের দম্পতি আছে আমাদের এই অতি আধুনিক ইঙ্গবঙ্গ সমাজে, যারা ছুরি চালায় না, কিন্তু হানাহানি নেই বলেই যে তাদের প্রাণে প্রেম করে কানাকানি, সে ভুল করে বসো না। সেখানে স্বামী ব্যক্তিটির একমাত্র আশ্রয় অভিনয়। তার মুখে বিলিতি মুখোশ, রসনায় সস্তা দরের বিলিতি মধুর প্রলেপ, দাঁতের আগে মিষ্টি হাসি টানা। ভদ্রতার বাণী দিয়ে তিনি ঢেকে রাখেন তার পুরুষ হৃদয়ের ক্রোধানল। যে স্ত্রীর কাছে তার দৈনিক বরাদ্দ অবহেলা, অনাদর আর উদাসীন্য, যার কঠিন মুখের দিকে চাইলে মাথায় খুন চেপে যায়, তাকে তিনি কাঁধে হাত দিয়ে আদর করেন, উপহার দেন নিত্য নতুন জুয়েলারি। তার রূপের জৌলুস কিংবা প্রসাধনের পালিশ সম্বন্ধে দুটো গিলটি করা স্তুতিবাদ উচ্চারণ করে ক্লাবে গিয়ে হাঁপ ছাড়েন। আমাদের ভ্যানিটি বোধ হয়তো তৃপ্তি লাভ করে, কিন্তু অন্তর থেকে যায় উপবাসী। তোমাদের চোখে আজ আমি মস্ত বড় দেশনেত্রী। আমার বক্তৃতায় আগুন ছোটে, করতালির দাপটে কেঁপে ওঠে দিংমণ্ডল। কিন্তু সবার শেষে ঘরে ফিরে আমার ভক্তের দল যে বিষয় নিয়ে আলোচনা করেন, সেটা কি জানো? সেটা হচ্ছে আমার রূপ, আমার দাঁড়াবার, চলবার কিংবা বক্তৃতার ভঙ্গি। আমার পারিবারিক ইতিহাস যাদের জানা আছে, তারা যে ভাষা প্রয়োগ করে তোমাকে বলবো না, কেননা তুমি আমার বাল্যবন্ধু হলেও গৃহস্থ বধূ। এই আমার মর্যাদা, যার লোভে ঘরের বাঁধন ছেড়ে দেশের কাজে নেমেছিলাম। আজ এই গভীর রাত্রে এই নগাধিরাজ হিমালয়ের পদপ্রান্তে বসে তোমার সেদিনকার কথাটাই অকপটে স্বীকার করছি। নারীর যদি কোনো গৌরব থাকে, সে তার প্রেম। সে অমৃত লোক থেকে বরণ করেছি স্বেচ্ছা নির্বাসন। যে তরু শাখায় নীড় বেঁধেছিলাম, নিজ হাতে তারই মূলে করেছি নির্মম আঘাত। এমনি ধারা আরও অনেকখানি আবেগ উচ্ছ্বাস পার হয়ে শেষটায় এসে পৌঁছানো গেল দীর্ঘ চিঠির উপসংহারে। মিসেস চ্যাটার্জি বলছেন, স্বামীগত প্রাণা বলে একদিন তোমাকে কত না অবজ্ঞার চোখে দেখেছি। আমার সে ধৃষ্টতা আজ তুমি ক্ষমা করো মিনতি। তোমার একটি মাত্র মেয়ে, আশীর্বাদ করি সে যেন তোমার মতো হয়। তার এই দেশবন্দিতা মাসিমার মতো তাকে যেন দেশের কাজের নেশায় না পায়। বড় হলে নিজেরা দেখে শুনে ভালো ঘর বর দেখে মেয়েকে পাত্রস্থ করো। নিজের ঘরে গিয়ে নিজেকে যেন সে নির্বিচারে বিলিয়ে দিতে পারে তারই হাতে, যার সঙ্গে তার জীবন এক সূত্রে বাঁধা হয়ে গেল। একজন অতি আধুনিকা, অত্যুচ্চ রাজনৈতিক খ্যাতিসম্পন্না বিদুষী মহিলার মুখে এহেন সেকেলে তত্ত্ব তোমার কানে আজ অদ্ভুত শোনাবে জানি,
তবু বলবো, নারী জীবনের সুখ যদি কোথাও থাকে, এই তার একমাত্র রাজপথ। এ পথ থেকে যে সরে দাঁড়ালো, আশ্রয় করল উদ্ধত শির আর উদ্ধত তর্জনী, সে আর যাই পেয়ে থাক, পাবে না সুখ, পাবে না সম্মান। চিঠিটা শেষ করে মনে হলো স্বপ্ন দেখছিলাম। এ কোন মিসেস চ্যাটার্জি? ইনি কি সেই নিহারিকা চ্যাটার্জি যার জ্বালাময়ী বক্তৃতার প্রচণ্ড ঝটিকায় ভেঙে গেছে কত সাজানো সংসার? পুঁথির বোঝা ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে এসেছে তরুণীর দল, ঘরকন্যার জোয়াল ঝেড়ে ফেলে দিয়ে ছুটে এসেছে বহু সন্তানবতী প্রৌঢ়া, খদ্দরের বোঝা কাঁধে নিয়ে ফেরি করেছে রাস্তায় রাস্তায়, পিকেটিং করেছে মদ গাঁজার দোকানে, তারপর ভিড় করেছে জেলের দরজায়। আজ তার কণ্ঠে এ কি সুর! কে জানে কোনটা তার আসল রূপ। তারপর 22 বছর চলে গেছে। নারী প্রগতির আলোক আজ পৌঁছে গেছে সাধারণ বাঙালির ঘরে ঘরে। নারী কণ্ঠের শোরগোলে আকাশ বাতাস মুখরিত। কিন্তু তারা যা চেয়েছিল তা পেয়েছে কি? পেয়েছে সুখ? পেয়েছে সম্মান? না আজও তারা নিহারিকা চ্যাটার্জির মতো বিনিদ্র রাত্রির নিভৃত অন্ধকারের দুঃখের কাহিনী লিখে যাচ্ছে, পাতার পর পাতা কোনো পতিগত প্রাণার সেকেলে বান্ধবীর উদ্দেশ্যে? দুর্জয় লিঙ্গের দেশে ঋতুরাজের ভূমিকা নিয়েছেন মহাশীত। সারা বছর তাঁরই অখণ্ড প্রতাপ। মাঝখানে কিছুকাল বিপুল সমারোহে আসর জমিয়ে রাখেন বর্ষা। ঋতুচক্রের বাকি শিল্পী যাঁরা উইংসের পাশ থেকে একবার করে উঁকি দিয়ে চলে যান। এই সার্জ, ফ্লানেল এবং উলের টুপির বর্ম ভেদ করে তাদের ক্ষণিক আবির্ভাব শুধু বুঝতে পারি যখন দেখি ম্যাল, বার্চিল এবং বোটানিক্যাল গার্ডেনের বেঞ্চিগুলো হঠাৎ করে ভরে উঠেছে রূপের জলুসে, বেশভূষার বৈভবে এবং হাসি গল্পের ঝংকারে। দোকানে দোকানে সদ্য সঞ্চিত পণ্য সম্ভার, হোটেলে হোটেলে সুপ্তথিত প্রাণ চাঞ্চল্য। দার্জিলিং নাকি বাংলাদেশের স্বাস্থ্য নিবাস, কিন্তু স্বাস্থ্য সঞ্চয়ের প্রয়োজন যাদের সবচেয়ে বেশি, তাদের দেখা নেই এর ত্রিসীমানার কোনোখানে। এখানে ভিড় করে তারাই, স্বাস্থ্যের ভাণ্ডার যাদের ভরা আছে কানায় কানায়। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের মতো দার্জিলিংও জেগে ওঠে বছরে দুবার। ঘরে বাইরে উৎসবের সাড়া লাগে। পান ভোজন, বিলাস ব্যাসন, পার্টি জলসার ধুম পড়ে যায়। তারপর কুম্ভকর্ণ আবার ঘুমিয়ে পড়ে। এই ক্ষণিক আনন্দের ঝলক দুদিনের তরে আমাদের মনেও রং ধরিয়ে দেয়। দুদিনের তরে আমরাও অনুভব করি জীবনের স্পর্শ। নিজেকে হারিয়ে ফেলি ইটালিয়ান চেস্টার আর ফারকোটের জঙ্গলে। উপভোগ করি অহেতুক হাসি, অমিত উচ্ছ্বাস এবং অর্থহারা ভাবে ভরা ভাষা। বৈকালিক আফিস সংক্ষেপে সমাধা করে সেদিন তাই সকাল সকাল বাড়ি ফিরছিলাম। সিজন শুরু হয়ে গেছে। দার্জিলিংয়ের পথে ঘাটে নয়ন ভুলানো আকর্ষণ। বাড়ি ফিরে গিয়ে কোনো রকমে এক পেয়ালা চা, অতঃপর বেরিয়ে পড়া। সুপারের বাড়ির ধার দিয়ে পথ। গেটের সামনে রেলিং ধরে দাঁড়িয়ে আছেন মিসেস রয়। চিন্তাক্লিষ্ট মলিন মুখ, চোখে উদাস দৃষ্টি। আমাকে দেখতে পেয়ে একটু হাসবার চেষ্টা করে বললেন, এই যে চৌধুরী, তোমাকে অনেকদিন দেখিনি, ভালো আছো? আগে ভালোই আছি। আপনাকে কিরকম শুকনো দেখাচ্ছে, অসুখ টসুখ করেনি তো? না, আমি তো ভালোই আছি। এসো না, মিস্টার রয় রয়েছেন, তাছাড়া আমাদের কজন অতিথিও এসেছে কদিন হলো। মিস্টার রয়ের সঙ্গলাভ কিংবা তার অতিথিবৃন্দের সাহচর্য কোনোটার জন্যই আগ্রহ ছিল না, কিন্তু মিসেস যখন ডাকছেন যেতেই হলো। সোজা ড্রয়িং রুমে নিয়ে গেলেন। মিস্টার রয় সরবে অভ্যর্থনা জানালেন এবং আগন্তুকদের সঙ্গে যথারীতি পরিচয় করিয়ে দিলেন। একজন নিখুঁত সাহেবী বেশধারী ভদ্রলোক, দুটি সযত্ন সজ্জিতা মহিলা, মিস্টার রায়ের ভাই নিকোলাস রয়, ভাতৃবধূ অচলা, ভগিনী মার্গারেট। এছাড়া ঘরের এক কোণে দাঁড়িয়েছিল এক লুঙ্গি পরা দাড়িওয়ালা বৃদ্ধ, আমাদের রুটিওয়ালা গুঞ্জা হোসেন। তার সঙ্গেই কথা হচ্ছিল। টেবিলের ওপর কাপড়ে মোড়া একখানা পাউরুটি লক্ষ্য করলাম। মিস্টার রয় আমার দিকে ফিরে বললেন, তুমি রুটি নাও কোত্থেকে চৌধুরী? আমি উত্তর দেবার আগে গুঞ্জা হোসেন বলল, আগে
ও সাহেবের রুটি আমার দোকান থেকেই যায়, ওই 8খানা করেই নেন, জিজ্ঞেস করুন। রয় বললেন, কিন্তু আমার বেলায় তোমার কিছু সুবিধে করে দেওয়া উচিত। ভেবে দেখো, আমি এখানকার সিনিয়র হাকিম, তার মানে ডিসি না থাকলে আমি ডিসি। তাছাড়া আমি জেলখানার বড় সাহেব, সিভিল কোর্টের সাব জজ এবং ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার। বিপদে আপদে মামলা মোকদ্দমায় আমাকে ছাড়া তোমার গতি নেই। গুঞ্জা হোসেন হাত জোর করে বলল, আচ্ছা হুজুর, অত করে যখন বলছেন আপনি ওই 9খানা করেই নেবেন। বলেই চলে যাচ্ছিল। মিস্টার রয় বললেন, দাঁড়াও, আর একটা কথা আছে। টাকায় 9খানা হলে 1খানা রুটির দাম কত পড়বে? রুটিওয়ালা প্রশ্নটার তাৎপর্য বুঝতে না পেরে বলল, আগে আপনি তো আর খুচরো করে কিনছেন না। তবু গুঞ্জা হোসেন মনে মনে হিসেব করে বলল, তা 7 পয়সাই পড়বে। রয় খুশি হয়ে বললেন, 7 পয়সা? বেশ, সেই হিসেবে 9খানা রুটির দাম পড়ছে 63 পয়সা। তুমি নিচ্ছ 1 টাকা, অর্থাৎ 64 পয়সা। তার মানে প্রতি টাকায় তুমি 1 পয়সা করে বেশি নিচ্ছ, ঠিক কি না? মার্গারেট মস্ত বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, উহ, মাথা ধরে গেল বাপু তোমার হিসেবের জ্বালায়। সত্যি বলছি হ্যারল্ড, ম্যাজিস্ট্রেট না হয়ে তুমি যদি মুদির দোকান দিতে অনেক বেশি উন্নতি করতে পারতে। রয় ভগিনীর কথায় কান দিলেন না। রুটিওয়ালাকে যে প্রশ্ন করেছিলেন তার উপর আর একবার জোর দিয়ে বললেন, ঠিক বলেছে কিনা বলো? প্রতি টাকায় 1টা করে পয়সা আমার পাওনা হচ্ছে। রুটিওয়ালার মুখ দেখে মনে হলো সে চটেছে। গম্ভীর হয়ে বলল, বেশ, ওই 1টা করে পয়সা আপনাকে আমি ঘুরিয়ে দেব। রয় হেসে বললেন, না না, ঘুরিয়ে দিতে হবে না, ওটা আমার হিসেবে জমতে থাকবে। 7 টাকার রুটি যেদিন কেনা হবে, 1খানা রুটি আমি বেশি পাব। এমনি করে প্রতি 7 টাকায় 1টা করে রুটি ফালতু। ব্যাস, এবার বুঝলে তো? গুঞ্জা হোসেন কি বুঝল সেই জানে, কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং এমনভাবে বেরিয়ে গেল যেন মস্ত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। সে চলে যেতেই মিস্টার রয় চেঁচিয়ে উঠলেন, ওই যা, রুটিটা তো নিয়ে গেল না। চাপরাশির ডাক পড়ল এবং মিনিট কয়েক পরে সে রুটিওয়ালাকে আবার পাকড়াও করে নিয়ে এলো। রয় বললেন, তোমার রুটি যে ফেলে গেছো মিয়া সাহেব? আগে ওটা হুজুরের স্যাম্পল। বেশ, তাহলে ওর দামটাও এই হিসেবের মধ্যে রইল, মানে ওই 7 পয়সা হিসেবে। গুঞ্জা হোসেন একগাল হেসে বলল, শ্যাম্পুলের তো দাম নেই হুজুর। মিস্টার রয়ের মুখে খুশির আমেজ ফুটে উঠল। রুটিটার দিকে চেয়ে কি খানিকটা ভাবলেন, তারপর বললেন, শুনবে না বেড়াতে যাবে? নিকোলাস বললেন, দুটোই করব। আমরা ডুডুও খাবো, টামুকও খাবো। আপনার আপত্তি আছে মিস্টার চৌধুরী? বললাম, কিছুমাত্র না। ডুডু এবং টামুকের পরেও যদি কিছু থাকে তাতেও আমার আপত্তি নেই। তোমার ইচ্ছাটা কি অচলা? ভাতৃবধূর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন মিস্টার রয়। অচলা মৃদুকণ্ঠে বললেন, গল্প পেলে বেড়ানোটা বাদ দিতেও রাজি আছি আমি। আমি বাপু তাতে রাজি নই, সঙ্গে সঙ্গে বলে উঠলেন মার্গারেট। যা বলবে চটপট বলে ফেলো, আবার এক ঝুড়ি অঙ্ক ঢোকাবে না তো গল্পের মধ্যে? রয় মৃদু হেসে বললেন, না, অঙ্ক নয়, তার বদলে এবার পাবে 1 ঝুড়ি আম, আর তার সঙ্গে অনেকখানি ফান। ফানের গন্ধ পেয়ে আমরা সবাই আগ্রহ দৃষ্টি ফেললাম বক্তার মুখের উপর। অচলা চেয়ারটা টেনে আর একটু এগিয়ে বসলেন। মিস্টার রয় শুরু করলেন, তখন সবে নতুন চাকরি, সেটেলমেন্ট ট্রেনিংয়ে যেতে হলো দাঁড়ভাঙায়। মাঠের মধ্যে ক্যাম্প, কতগুলো অফিস, কতগুলোতে থাকবার ব্যবস্থা। একদিন বিকেলবেলা নিজের ক্যাম্পে বিশ্রাম করছি। মহারাজার এক ম্যানেজার এলেন দেখা করতে। পেছনে লোকের মাথায় একটা ঝুড়ি। বললাম, ওটা কি ব্যাপার? ভদ্রলোক বিনয়ের সঙ্গে বললেন, বিশেষ কিছুই নয়। মহারাজা ধীরাজ পাঠিয়ে দিলেন ওর বাগানের গোটা কয়েক ল্যাংড়া। গম্ভীরভাবে বললাম, বাইরে নিয়ে যেতে বলুন,
ওসব অভ্যাস আমার নেই। ম্যানেজার অবাক হয়ে বললেন, কিসের অভ্যাস? ওই ঘুষ নেবার কথা বলছি। ভদ্রলোক মনে মনে চটলেন, বোঝা গেল। বললেন, আগে ঘুষ দেবার অভ্যাস আমাদেরও নেই। আপনি ভুল করছেন, এটা ঘুষ নয়, এটা হচ্ছে রাজবংশের প্রাচীন প্রথা। রাজপুরুষদের সঙ্গে দেখা করতে এলে খালি হাতে আসতে নেই, মহারাজা ধীরাজের মর্যাদায় বাধে। ভদ্রভাবেই বললাম, এক্সকিউজ মি ম্যানেজার বাবু, যেমন করেই বলুন, আসলে ও একরকম ঘুষ। ইংরেজিতে যাকে বলে ইললিগাল গ্র্যাটিফিকেশন। মহারাজা ধীরাজকে ধন্যবাদ জানিয়ে বলবেন, তাঁর এই উপহার আমি গ্রহণ করতে অক্ষম। ম্যানেজার বোধহয় অতটা আশা করেননি। খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তার মানে এই আম কটা আপনি নেবেন না? না। সেটা মহারাজের পক্ষে কত বড় অপমান তা বুঝতে পারছেন? এবার একটু ঘাবড়ে গেলাম। ওইসব মেডিয়েভাল যুগের রাজরাজাদের মর্যাদা বোধটা যেমন অত্যন্ত উঁচু, তেমনি বেজায় ঠুনকো। কখন কিসে যে সেটা ভেঙে পড়ে কিছুই বোঝবার উপায় নেই। নিকোলাস বললেন, এক্সকিউজ মি হ্যারল্ড, ওরা না হয় মেডিয়েভাল যুগের লোক, কিন্তু একজন আধুনিক যুগের পদস্থ সরকারি ব্যক্তির নীতিবোধটাও তো কম ঠুনকো নয়। এক ঝুড়ি আমের ভার সইতে পারল না। মিস্টার রয়ের মুখে মৃদু হাসি দেখা দিল। বললেন, একটা ভুল করছো। যে ব্যক্তির কথা শুনছ তিনি মোটেই আধুনিক ছিলেন না। সত্যি সত্যি আধুনিক যারা, তাদের নীতিবোধ যে কিছুতেই টোল খায় না সে কথা বিলক্ষণ জানি। আমের ঝুড়ি সেখানে বাইরে অপেক্ষা করে না, সুরসুর করে সোজা ভিতরে চলে যায়। তাতে অন্যায়টা কি শুনি? আচ্ছা, হলে কি করতেন মিস্টার চৌধুরী? অনেস্টলি বলবেন কিন্তু। আমি চোখের ইঙ্গিতে বসকে দেখিয়ে বললাম, অনেস্টলি বলবার মতো সাহস পাচ্ছি কই। মিলিত কণ্ঠের হাসির রোল উঠল। মার্গারেট বললেন, তারপর আমের ঝুড়ির কি গতি হলো? রয় বললেন, হ্যাঁ। তারপর ম্যানেজারকে বললাম, দেখুন ম্যানেজার বাবু, মহারাজা ধীরাজের সম্মান ক্ষুণ্ণ হয় তেমন কিছু আমি করতে চাইনি, অথচ সরকারি কর্মচারী হিসেবে আমগুলো গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তার চেয়ে আসুন একটা রফা করা যাক। আম আমি নেবও না, ফেরতও দেব না। নাইদার অ্যাকসেপ্ট নর রিজেক্ট। ইতিমধ্যে আমার হেড অফিসে সব ব্যাপারটা লিখে দিচ্ছি। গভর্নমেন্টের নির্দেশ না আসা পর্যন্ত আম এখানেই থাক। ম্যানেজার একটু হেসে বললেন, তাই হোক। তার মুখের ভাব দেখে মনে হলো আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে তাঁর সন্দেহ জেগেছে। নিকোলাস মৃদুকণ্ঠে ফোড়ন দিলেন, কিন্তু আমাদের কিছুমাত্র সন্দেহ নেই। আমিও তোমার সঙ্গে একমত, যোগ করলেন মার্গারেট। তারপর হেড অফিসে চিঠি লেখা হলো বুঝি? রয় বললেন, হ্যাঁ, চিঠি চলে গেল। দিন 10 পরে একটা তাগিদও দেওয়া হলো। এদিকে আমের অবস্থা বুঝতেই পারছো, ক্যাম্পে টেকা দায় হলো, কিন্তু ঝুড়িটা সরাতেও পারি না। ম্যানেজারকে কথা দিয়েছি, নাইদার অ্যাকসেপ্ট নর রিজেক্ট হিজ হাইনেস দা মহারাজের মর্যাদা অ্যাট স্টেক। এমন সময় উত্তর এলো। গভর্নমেন্ট বললেন, সরকারি কর্মচারীর পক্ষে কোনো রকম উপহার গ্রহণ নিষিদ্ধ, তবে এই রকম ক্ষেত্রে, অর্থাৎ মানি লোকের মানমর্যাদা যেখানে জড়িত, সেখানে 2-1 টাকা মূল্যের কোনো জিনিস গ্রহণ করতে বাধা নেই। ম্যানেজারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলাম, আপনার ওই আমের দাম কত? তিনি বললেন, দাম আবার কি, আগেই তো বলেছি ওটা আমাদের বাগানের আম। তা হোক, তবুও তো তার একটা বাজার দর আছে। ম্যানেজার নাকে কাপড় দিয়ে বললেন, বাজার দর? বর্তমানে 2 আনা, মানে ওই ঝুড়িটার দাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বেশ, তাহলে মহারাজা ধীরাজকে নমস্কার জানিয়ে বলবেন তার উপহার আমি সানন্দে গ্রহণ করেছি। ওদের চায়ের পট আমি আসবার আগেই শেষ হয়েছিল। এবার বেড়াবার পালা।
তারই উদ্যোগ করছিলেন। এমন সময় মিসেস রয় এসে বললেন, চৌধুরী, তুমি যেন চলে যেও না, তোমার চা নিয়ে আসছি। মিস্টার রয় উঠে দাঁড়িয়ে বললেন, বেশ, তাহলে তুমি বসো, আমরা একটু ঘুরে আসছি। কি বলো? ডোরা রইলেন। আমি সবিনয় সম্মতি দিলাম। মিসেস রয় নিজের হাতে খাবার দাবার নিয়ে ঢুকলেন, সঙ্গে চায়ের সরঞ্জাম নিয়ে তাঁর দাড়িওয়ালা বয়। বললেন, আজ কিন্তু আমার কেকের ভাণ্ডার শূন্য, কি দিয়ে চা খাবে বলো তো? বললাম, আপনি যা দেবেন তাই দিয়েই খাবো। তাহলে দেখছি শুধু চাই আছে তোমার কপালে। আবার যেদিন কেক করব খেয়ে যেও দুখানা, খবর দিলে আসবে তো? বললাম, নিশ্চয় আসবো, খবর দেবার দরকার হবে না। মিসেস রয় খাবারের ডিশগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছিলেন। চিজ, বিস্কুট, পেস্ট্রি, নানান রকমের ফল, প্রচুর আয়োজন। তবু উনি বারবার আফসোস করতে লাগলেন এই বলে যে কোনোটাই ওর নিজের হাতের নয়। সেজন্য অবশ্য আমার কোনো আফসোস ছিল না। সুখাদ্যের সদ্ব্যবহারে কোনোদিন আমার কোনো ত্রুটি বা অবহেলা দেখা দিয়েছে এরকম কোনো অভিযোগ আমার শত্রুর কাছ থেকেও শোনা যায়নি। মিসেস রয় নিঃশব্দে চেয়ে চেয়ে আমার খাওয়া দেখছিলেন। একটি অপূর্ব স্নেহদীপ্ত তৃপ্তি তাঁর চোখে ফুটে উঠল। কিছুক্ষণ পরে বললেন, তুমি আজকাল আসো না কেন বলো দেখিনি? আমি বিদেশি মানুষ, তাই বুঝি পর মনে করো? আমি একটা মস্ত বড় মত্তমানের শেষ টুকরো কোনোরকমে গলাধ্যকরণ করে বললাম, কিছুদিন আগে হলেও আপনার কথায় আমি প্রতিবাদ করতাম না। একজন শ্বেতাঙ্গী মহিলাকে পর মনে না করা সত্যি আমার পক্ষে কঠিন ছিল, কিন্তু আজ এ কথা বলতে আমার কিছুমাত্র কুণ্ঠা নেই। আপনাকে দেখবার পর থেকে বুঝেছি মানুষের পরিচয় তার দেশ বা চামড়ায় লেখা থাকে না। আমার এই উচ্ছ্বাসের উত্তরে মিসেস রয় হঠাৎ প্রশ্ন করলেন, তোমার পুরো নামটা কি চৌধুরী? মলয়, মলয় চৌধুরী। আচ্ছা, সত্যি করে বলো তো মলয়, এইমাত্র যা বললে সেটা কি তোমার একটা সাধারণ মত, না ওই কথাটাই তুমি একান্ত মনে বিশ্বাস করো? দৃঢ়ভাবে বললাম, এ আমার অকপট বিশ্বাস মিসেস রয়। উনি আর কোনো কথা কইলেন না। একটুখানি অপেক্ষা করে বললাম, আমার ধৃষ্টতা মাপ করবেন, আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, অথচ আপনার সঙ্গে তার তফাৎ এত যে লোকে আমাকে পাগল বললে আশ্চর্য হব না। তিনি দেখতে সুন্দর নন, বেশভূষা তাঁর কিছু নেই, লেখাপড়া একেবারেই জানেন না, দূর পল্লীগ্রামে কাটিয়ে দিলেন সারা জীবন, আদব কায়দার পালিশ তাঁর দেহ বা মনে কোথাও লাগেনি। তবু মনে হয় আপনার সঙ্গে কোথাও তার একটা গভীর ঐক্য আছে। মিসেস রয়ের মুখে মৃদু হাসি মিলিয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তিনি উদাস কণ্ঠে বললেন, মলয়, তোমার সঙ্গে আমার দেখা এই সেদিন। ঘনিষ্ঠতা যেটুকু তাও সময়ের দিক থেকে সামান্য, তবু তুমি যে পরিচয় আমার দিলে, এই 27 বছর যাদের নিয়ে ঘর করলাম তারা কি তার একটা কোনাও দেখতে পেল না? চমকে উঠলাম। প্রবলব মূর্খের মতো এই বিদেশিনী মহিলার অন্তরের কোন গোপন তারে হঠাৎ আঘাত দিয়ে ফেলেছি। সাবধান হয়ে গেলাম। প্রসঙ্গটা ঘুরিয়ে দেবার জন্য বললাম, আমার জন্যে আজ আপনার বেড়ানো বন্ধ হলো। মিসেস অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। হঠাৎ ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না, তুমি বসো। কি বলছিলে? বেড়াতে যাওয়া? আমার তো বেড়াতে যাওয়ার কথা ছিল না। কুণ্ঠিত হয়ে বললাম, আমি ভাবছিলাম ওরা বেরিয়ে গেলেন আপনিও যেতেন নিশ্চয়। সারা বিকেলটা একা একা বাড়ি বসে কাটাবেন। একা? উদাস কণ্ঠে বললেন মিসেস রয়। তুমি জানো না মলয়, আমি চিরদিনই একা। আই হ্যাভ বিন অ্যালোন অল মাই লাইফ। একটু হেসে আবার বললেন, তুমি আমার সন্তানের মতো। সব কথা হয়তো তোমাকে বলা উচিত নয়, তাছাড়া তুমি ছেলে মানুষ, সব কথা বুঝবেও না। আজ নিঃসংশয় বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। দিস ম্যারেজ ওয়াজ এ মিস্টেক। শিউরে উঠলাম। নিতান্ত সহজ কণ্ঠে এ কি কঠিন কথা উচ্চারণ করলেন মিসেস রয়।
27 বছর বিবাহিত জীবন কাটাবার পর এ কি ভয়ঙ্কর আবিষ্কার! এ কথার মর্মভেদ করবার মতো না ছিল আমার বয়স, না ছিল বুদ্ধি এবং অভিজ্ঞতা। কিন্তু এটুকু নিঃসন্দেহে বুঝেছিলাম, এইমাত্র যা শুনলাম সেটা একজন অভিমানিনী ক্ষুব্ধা রমণীর ক্ষণিক উচ্ছ্বাস নয়, একটি শান্ত স্থিতদী প্রৌঢ়া মহিলার অন্তরের নিগূঢ় উপলব্ধি। আমি নিরুত্তর রইলাম। মিসেস তেমনি অবিচলিত কণ্ঠে বললেন, আমাকে ভুল বুঝো না চৌধুরী, আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। আমাদের দাম্পত্য জীবনের যে সুখ, যে মাধুর্য পেয়েছি, খুব কম মেয়ের ভাগ্যেই তা জুটে থাকে। কিন্তু তবু আমি বিদেশী, মা ভাই বোন ভাতৃবধূ নিয়ে যে সংসার, সেখানে আমার স্থান হলো না। বিনিদ্র শয্যায় অনেক রাত পর্যন্ত মিসেস ডোরা রয়ের বেদনাহত কণ্ঠস্বর আমার মনের মধ্যে গুঞ্জরণ করে বেড়াতে লাগল। এই শ্বেতাঙ্গিনী মহিলার বিচিত্র জীবন কাহিনী আমার জানা নেই। যে বিবাহ আজ তার কাছে একটা মারাত্মক ভুল মাত্র, তার ইতিহাসও আমার অজ্ঞাত। এইটুকু শুধু কল্পনা করতে পারি, 27 বছর আগে এই ডোরা রয় ছিলেন সুন্দরী তরুণী। দেহে যৌবন সম্ভার, নয়নে তড়িৎ চমক, অন্তরে উদার আবেগ। জীবনের সেই মহাসন্ধিক্ষণে একদিন সুঠাম দেহ মেধাবী যুবক হ্যারল্ড রয়ের সঙ্গে ওর প্রথম দৃষ্টি বিনিময়। ঠিক কোনখানে জানি না, হয়তো লন্ডনের কোনো নৃত্যগীতমুখর ভোজসভায়, হাইড পার্কের কোনো নিভৃত লতাকুঞ্জে, কিংবা স্কটল্যান্ডের সাগরচুম্বিত পর্বত ছায়ায়। সেদিন দুজনেরই চোখে ছিল যৌবনের ঘোর, যার মায়ায় মিলিয়ে গেল দেশ, জাতি এবং সমাজের দুস্তর ব্যবধান। ধীরে ধীরে আভাসে, প্রকাশে, ভাষা ও ইঙ্গিতে পরিচয় হল অন্তরের সঙ্গে অন্তরের। অশ্রু হাসি সিঞ্চিত বিরহ মিলনের চিরন্তন পথে সঞ্চারিত হল অনুরাগ। তারপর একদিন বন্ধু সমাজকে সচকিত করে মেরিলি র্যাং দ্য বেলস অ্যান্ড দে ওয়ার ওয়েড। ডোরাকে সেদিন অনেক কিছু ছাড়তে হয়েছিল, জন্মভূমি, স্বজাতি, সমাজ, চিরপরিচিত পরিবেশ। কিন্তু কারো কথাই সে ভাবেনি, পিছন পানে তাকিয়েও দেখেনি একবার। পরম বিশ্বাসে একটিমাত্র মানুষের হাত ধরে সে বেরিয়ে পড়েছিল উর্মিমুখর সাগরের পথে, এক অজানা দেশের উদ্দেশ্যে। সেদিক থেকে মিসেস ডোরা রয় বঞ্চিত হননি। দীর্ঘ দাম্পত্য জীবনে প্রেমের বন্ধন তাদের কোনোদিন শিথিল হয়নি, একথা তাঁরই অকপট স্বীকারোক্তি। তবে কিসের দীর্ঘশ্বাস জানি না। নারী হৃদয়ের লীলা বৈচিত্র্যের সন্ধান আমি পাইনি। কোনো মহিলা রচিত একখানা উপন্যাসের একটি উক্তি মনে পড়ছে, যতক্ষণ নরনারীর হৃদয়ের মধ্যে সত্যকার প্রেমের যোগ থাকে, ততক্ষণই বিবাহ সার্থক ও সত্য। যে মুহূর্তে প্রেমের মৃত্যু, সেই মুহূর্তে উদ্বাহ বন্ধন উদ্বন্ধন হইয়া উঠে, বলেছেন জনৈক নারী। এ কথার প্রতিধ্বনি শুনেছি কত শত কণ্ঠে। যে কণ্ঠ একদিন পেয়েছিল মালা স্পর্শ, তারপর হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখতে পেল তার ফুলগুলি গেছে, রয়েছে ডোর। সেই ডোরটাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াবার ব্যর্থতা আর বিড়ম্বনা সে তো অহরহ দেখতে পাচ্ছি। তবু প্রশ্ন থেকে যায়, বিবাহ কি শুধু প্রেম? শুধু প্রেম নিয়ে তৃপ্ত হয়েছে কোন নারী তার বিবাহিত জীবনে? ডোরা রয় হননি। তিনি স্বামী প্রেম পেয়েছিলেন, পাননি স্বামী গৃহ। পেয়েছিলেন হৃদয়লক্ষ্মীর গর্ব, পাননি গৃহলক্ষ্মীর গৌরব। স্বামীর বন্ধুজনের শ্রদ্ধা পেয়েছিলেন, পাননি তার আত্মজনের বিশ্বাস। স্বামীর কাছে তিনি চিরন্তন প্রিয় সখী, গৃহিণী নন, সচিব নন। তাই সমস্ত জীবন ধরে এত পেয়েও তার অন্তরের ক্ষুধা মিটল না। অবশেষে একদিন সেই ভুভুক্ষু শীর্ণ অন্তরের রিক্ত রূপ তিনি তুলে ধরলেন বিদেশি বিধর্মী এক অনভিজ্ঞ অর্বাচীনের কাছে। ব্যক্ত করলেন তার জীবনের যেটা সবচেয়ে গোপন আর সবচেয়ে মর্মান্তিক সত্য, দিস ম্যারেজ ওয়াজ আ মিস্টেক। গভীর রাত পর্যন্ত ভাবতে চেষ্টা করলুম, কেন এমন হলো? ডোরা রয়ের এই ব্যর্থতার জন্য দায়ী কে? তাঁর স্বামী হ্যারল্ড রয়? তাই বা কেমন করে বলি? তিনি তো তার সমস্ত উন্মুক্ত হৃদয় উজাড় করে দিয়েছিলেন
এই বিদেশিনী পত্নীর কোমল করপুটে? সেখানে তো কোনো কার্পণ্য নেই, সেখানে তো কোনো ফাঁকি ছিল না। তবে আজ মনে হচ্ছে একটা দিক চোখে পড়েনি হ্যারল্ড রয়ের। তার মনে হয়নি দইতে হৃদয়পদ্ম যত বড় কাম্যবস্তুই হোক, সারা জীবন তাকেই শুধু আঁকড়ে ধরে ভাবলোকে বিচরণ করবার সৌভাগ্য কোনো নারী কামনা করে না। সে চায় জীবনের যজ্ঞশালায় অমৃত বিতরণের আমন্ত্রণ। সে ভার যে পেল না, সংসারের রৌদ্র তাপের ললাটে ফুটল না শ্বেতবিন্দু, অঞ্চল রইল ধূলিমুক্ত। প্রিয় মুখ মিলনের স্মৃতিভাণ্ডার তার যত বড়ই হোক, মিসেস ডোরা রয়ের মতো একদিন তাকে নিঃশ্বাস ফেলে বলতে হবে, আমি নিতান্তই একা। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।